ও সমমানের পরীক্ষা শুরু আজ। 11টি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে 12.5 লাখ পরীক্ষার্থী, কড়া নিরাপত্তা। 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন। গণ অভ্যুত্থান দিবস পালনে 36 সদস্যের জাতীয় কমিটি গঠন। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, একমত রাজনৈতিক দল। রাষ্ট্রের মূলনীতি নিয়ে মতবিরোধ। আগে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। রাজধানী শেরেবাংলা নগর থানায় মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল গ্রেপ্তার, আজ তোলা হতে পারে আদালতে। কুষ্টিয়ায় সরকারি হাসপাতালে রোগীর খাবারে ব্যাপক অনিয়ম, বরাদ্দ ঠিকাদারের পকেটে, লোকবলের অভাবে দোহায় কর্তৃপক্ষের। এবং সাভারে সক্রিয় আওয়ামী আমলে চিহ্নিত পুলিশ সদস্যরা, আশকারা পাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ, চরম উৎকণ্ঠায় স্থানীয় রাজনৈতিক কর্মীরা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। উচ্চ মাধ্যমিক, সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষার মাধ্যমে শুরু হবে। এই পরীক্ষা চলবে 10 আগস্ট পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। এতে 11টি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন 12,51,111 জন পরীক্ষার্থী। তবে গতবারের চেয়ে এবার 81,000-এরও বেশি পরীক্ষার্থী কমেছে। সারা দেশে 2,797টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে 15 আগস্ট পর্যন্ত সারা দেশে সব কোচিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস এবং 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত পৃথক পরিপত্র প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়, প্রতি বছর 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসকে ক শ্রেণীভুক্ত, 8 আগস্ট তারিখকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে শহীদ আবু সাইদ দিবস প্রতি বছর পালনের জন্য খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তের করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে 36 সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে। 1 জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। একজন ব্যক্তির জীবনদশায় 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এমন প্রস্তাবনায় একমত জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল। শর্ত সাপেক্ষে এই প্রস্তাবনায় একমত হয়েছে বিএনপিও। এনসিপির বিকল্প হিসেবে প্রস্তাবিত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি চায় না বিএনপি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও রয়েছে মতবিরোধ। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদন। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 7ম দিনের বৈঠকে আলোচনার নির্ধারিত বিষয় ছিল রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংসদের নারী প্রতিনিধিত্ব। বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল একজন ব্যক্তির জীবদ্দশায় 10 বছর করার প্রস্তাবনায় একমত হয় বিএনপি। তবে নির্বাহী ক্ষমতাকে খর্ব না করতে শর্ত জুড়ে দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সাংবিধানিক পদে নিয়োগের জন্য যদি কনস্টিটিউশনাল প্রভিশন রাখতে হয়, সেই ক্ষেত্রে আমরা এটাতে একমত না।
আমরা ওই ক্ষেত্রে একমত যে এই সমস্ত নিয়োগের জন্য বিদ্যমান যে আইন আছে অথবা যেগুলো আইন নেই সেগুলো আইন করে সেই আইনগুলোতে সার্চ কমিটি সহ অন্যান্য বিষয় ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে সেই আইনগুলো আমরা স্ট্রেনথেন করি, তাহলে আমরা একমত আছি। বৈঠকে এনসিসির বিকল্প সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির পক্ষে অবস্থান তুলে ধরে এনসিপি। সংস্কার কমিশনের পক্ষ থেকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগের ব্যাপারে যে আইডিয়ার কথা বলা হয়েছে, আমরা এই আইডিয়ার সঙ্গে একমত। মধ্যাহ্ন বিরতিতে সংবাদ সম্মেলনে একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর নির্ধারণের পক্ষে দলীয় মত দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির। দাবি করেন এনসিপির বিকল্প প্রস্তাবনা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নির্বাহী ক্ষমতাকে খর্ব করবে না। বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে, যেমন ইলেকশন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক আছে এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসে যারা আছে সেই সমস্ত কমিশন আছে, এই সব কিছুর জন্য একটা সিনক্রোনাইজ বডি থাকবে। কেউ কেউ বলেছেন এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে, আসলে বিষয়টি এরকম নয়। রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অনেকে সংস্কার কমিশনের দেয়া নতুন প্রস্তাবনার সাথে একমত হলেও এ নিয়ে ভিন্ন মত জানায় বাম রাজনৈতিক দলগুলো। এই মুক্তিযুদ্ধের যে ঐক্যের ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটি প্রশ্ন, তার সাথে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতিত্ব, এই 5টি বিষয় অবশ্যই মূলনীতির মধ্যে থাকতে হবে। যদি সংবিধানের মূলনীতিতে কারোর মনে হয় নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, তাহলে নাগরিক অধিকারের জন্য ধর্মীয় স্বাধীনতার কথাও যুক্ত করা যায়, কোনো আপত্তি নাই। কিন্তু ওই 4 মূলনীতির সাথে যুক্ত করতে হবে। 4 মূলনীতি বাদ দিয়ে কোনো কিছু আমরা গ্রহণ করব না। 4টা মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আমরা বলেছি দেখেন, সমাজতন্ত্রের জায়গায় সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, এটা সমাজতন্ত্রকে কভার করে। ধর্মনিরপেক্ষতাবাদের জায়গায় আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং ধর্মের নিয়ে পক্ষপাতিত্ব। এত কিছু করার পরও তারপরে দেখা যাচ্ছে কেউ কেউ একমত হতে পারছেন না। ঐকমত্য গড়তে 3 দিনের বিরতি দিয়ে রোববার আবারও বসবে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি কখনো মব সন্ত্রাসকে সমর্থন দেয় না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের আয়োজনে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও মব সংস্কৃতির হোতাদের গ্রেপ্তারের দাবিতে যুব সমাবেশের আয়োজন করা হয়। এই মব সন্ত্রাসের নামটি গত 17 বছরে ছিল না, যখন জয়নুল আবদিন ফারুককে রাস্তায় পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শেখ হাসিনাকে মবের রানী অভিহিত করে বলেন, বিএনপি কখনো মব সন্ত্রাসের পক্ষে নয়। যারা মব সৃষ্টি করেছে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইশরাকের নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, তারা কারা? এই সকল মিডিয়া ব্যক্তিত্বরা সেদিন ফটো সহ ওই সকল লোকের ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। সেই মব রানী, মাস্টার মাইন্ডের রানী শেখ হাসিনা সেদিন কর্ণপাত করে। আর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 4 জনকে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিডিআর হত্যা ঘটিয়েছিল আওয়ামী লীগ তাদের নিজেদের আর প্রভুদের স্বার্থ রক্ষায়। পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে, প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল। এ সময় জামাত স্থানীয় নির্বাচন আগে চায় এমন বক্তব্যের বিষয়ে বিএনপির মতামত জানতে চাইলে তিনি বলেন, আগে জাতীয় নির্বাচন হতে হবে। এ ব্যাপারে বিএনপির বক্তব্য স্পষ্ট। এটা আগে পরের বিষয় না। মানুষের প্রত্যাশা, মানুষ 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট।
আর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে যারা মব জাস্টিসের মাধ্যমে মানুষ হত্যা করেছে তারা যে দলেরই হোক না কেন আইনের আওতায় এনে বিচার করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। জোর করে ক্ষমতায় থাকবে বলে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী, জানালেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির মাধ্যমে সংসদ গঠনের পক্ষে তার দল। এতে নির্বাচন কালো টাকার প্রভাব মুক্ত হবে, ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। নিবন্ধন ফিরিয়ে দেয় ইসিকেও ধন্যবাদ জানায় জামায়াতের প্রতিনিধি দল। শিউলি রায়ের রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বুধবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সিএসি এএমএম নাসরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হামিদুর রহমান আজাদ। নিবন্ধন ফিরিয়ে দেয়ায় ইসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে, সেটা আমরা দাবি করেছি। আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ ও সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং পিআর পদ্ধতি নির্বাচন চায় জামাত। এতে নির্বাচন কালো টাকায় মুক্ত হবে বলেও মনে করেন তিনি। লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য আমরা বলেছি পিআর পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরাত্ম্য রহিত হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, ম্যাক্সিমাম ভোটারদের ভোটের প্রতিফলন ঘটবে। সিএসির কাছে প্রবাসীদের ভোট নিশ্চিত করার দাবিও জানান জামাতের এই নেতা। আমাদের পক্ষ থেকে পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে, এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন, যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অন্যদিকে দুপুরে সিএসি এএমএম নাসরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে অষ্টম সংসদ নির্বাচনে সময়কার সংশোধনীয় আসন পুনর্বহালের জন্য দাবি জানান তারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। চীন সফরে তৃতীয় দিন ব্যস্ত সময় পার করছে বিএনপির প্রতিনিধি দল। দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা, হাইটেক ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন সানঝি প্রদেশ পিপলস কংগ্রেসের ঝাউইয়াটির। চীন সফরের তৃতীয় দিন বুধবার ব্যস্ত সময় পার করে বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি চায়না কমিউনিস্ট পার্টি সানঝি প্রদেশ কমিউনিটি সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি সানঝি প্রদেশ পিপলস কংগ্রেস ঝাউইয়াটির সঙ্গে বৈঠক করে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা, হাইটেক ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। দ্বিপাক্ষিক আলোচনা শেষে বিএনপি প্রতিনিধি দল নৈশভোজে অংশ নেয়। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে। 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মবের শিকার হন তোফাজ্জল হোসেন নামের এক যুবক। এরপর থেকে আসতে থাকে একের পর এক উৎসুক জনতার মব জাস্টিসের তথ্য। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মব জাস্টিসের নামে এক সহিংস উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দিবস উপলক্ষে এক লিখিত বিবৃতিতে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে তাদের দলের নেতাকর্মীদের সহিংস নির্যাতন করেছেন তা মানবতা বিরোধী। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।
জলবায়ু সংকট থেকে বিশ্বকে রক্ষায় পরিবেশ নষ্ট না করে জীবন ধারণ পদ্ধতি পরিবর্তনের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে সামাজিক বনায়ন বাড়ানোর আহ্বানও জানান তিনি। বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণ ও বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার বিতরণ করা হয়। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। ও পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এমন প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের পরিবেশ স্বাগত বক্তব্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ প্রশাসনে গতি আনা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়। প্রধান কাজ আমাদের হচ্ছে যে আমাদের পরিবেশ প্রশাসনে গতি আনা এবং পরিবেশ প্রশাসনে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমাদের বন আইনটা হচ্ছে 1927 সালের। 1927 সালের বন আইন দিয়ে 2025-এর বাস্তবতায় দাঁড়িয়ে বন সংরক্ষণের কথা আসলে ভাবাই যায় না। আর পরিবেশ ধ্বংসের কারণে বিশ্বের সংকট বাড়ছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অস্তিত্ব রক্ষায় পরিবেশ নষ্ট না করে জীবন ধারণ পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানান তিনি। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। কিভাবে আমরা জীবন যাপন করব তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে। আর প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্লাস্টিক ব্যবহার বিশ্বে 3 ধরনের সংকট বাড়িয়ে দিয়েছে। এ সময় সামাজিক বনায়নে জোর দেওয়ার তাগিদ দেন তিনি। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আরো বহু জিনিস আছে। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক 2024, বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার 2025 এবং বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার 2024 তুলে দেওয়া হয়। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। কুষ্টিয়ায় সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাবার সরবরাহে উঠেছে অনিয়মের অভিযোগ। প্রতিজন রোগীর জন্য সরকার 175 টাকা বরাদ্দ দিলেও খাদ্য তালিকা অনুযায়ী মিলছে না খাবার। আবার যা মিলছে তাও পরিমাণে কম। প্রতি বছর রোগীদের বরাদ্দের কোটি কোটি টাকার বড় অংশ যাচ্ছে ঠিকাদারদের পকেটে। কর্তৃপক্ষ বলছে লোকবলের অভাবে ঠিকমতো মনিটরিং করতে পারছেন না তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 50 শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী বাবুর্চি রণজিৎ কুমার দাস বুঝে নিয়েছেন রোগীদের জন্য খাবারের মাছ। তালিকা অনুসারে ঠিকাদার মিগেল মাছের পরিবর্তে দিয়েছেন গ্রাস কার্প, তাও ওজনে 750 গ্রাম কম। চিকন চালের পরিবর্তে দেয়া হয়েছে মোটা চাল। বাবুর্চি রণজিৎ বলছেন, ঠিকাদারকে বিশ্বাস করে এভাবেই প্রতিনিয়ত সবকিছু বুঝে নেন তিনি। আমি মাপি না, আমি তো আত্মবিশ্বাসে কাজ করি। এটা যত সম্ভব আছে স্বর্ণ চাল হবে, চাল দেওয়ার কথা 28 বা 50। রোগীরা বলছেন হাসপাতালের খাবারের মান একেবারেই নিম্নমানের। নাস্তাও আসে না সময় মতো। একটা পাউরুটি আর একটা কলা, ওই সকাল 9টা দেওয়ার কথা, দেয় 11টা 12টার সময় দেয়। কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে কেউ নেই বর্তমানে। ক্যাশিয়ার কাম হিসাবরক্ষক আফজাল উদ্দিন বলেন, হাসপাতালে লোকবল নেই, তার একার ওপরই 4টি দায়িত্ব। বাবুর্চি সব বুঝে নেয়, অনিয়ম হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে এইরকম নলেজ আমাদের কাছে কমপ্লেনের কাছে আসেনি, যেহেতু আপনি দেখছেন, দেখার পরে আমরা অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেরও একই অবস্থা। খাবারের তালিকায় কার্প জাতীয় মাছ দেওয়ার কথা থাকলেও দাম বেশি হয় ঠিকাদার দিয়েছেন ব্রয়লার মুরগি। তবে সেখানেও ছোট পিস, ওজনে তারতম্য। পাকা লাউয়ের সাথে আলুর সবজি আর পানির মতো স্বচ্ছ ডাল দেওয়া হচ্ছে রোগীদের, তাও আবার জুটছে না অনেকের কপালে। দুপুরে ভাত দেয়, মান ভালো না, দুটো পাওয়ার হয়ে যায়, কি পাওয়ার হয়ে যায়, খাবার চালে দেয় না। যারা লোকজন আছে তারা পায়, আমার নাই জন্য আমরা পাইনি। আর ভ্যাট ও আয়করের অজুহাত দিয়ে ঠিকাদাররা বলছেন লাভ রেখে রোগীদের ভালো খাবার দেওয়ার চেষ্টা করছেন তারা। ভ্যাট ছিল 67%, সেই ভ্যাট আপনার 10% হয়ে গেছে। আগে আয়কর ছিল
1 লাখ টাকা পর্যন্ত 3%, এখন আপনার হয়ে গেছে 7%। ঠিকাদার তো আপনার নিজের তো দেবে না, দেবে কি? তবে সিভিল সার্জন বলছেন এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন তারা। ওখানে দেখি আসলে সত্যিকারের যদি এরকম থাকে তাহলে আমরা সহজে ব্যবস্থা নেই। কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাবার বাবদ বছরে বরাদ্দ প্রায় 3.5 কোটি টাকার মতো। মনিটরিং এর অভাবে 9/6 মাধ্যমে যার বড় একটি অংশই চলে যাচ্ছে ঠিকাদারদের পকেটে। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে টাঙ্গাইলে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষকে দেয়া লবণ ব্যবহার না করার অভিযোগ উঠেছে। তারা সেটা স্বীকারও করেছেন। বরাদ্দ পাওয়া লবণ বাজারে বিক্রি করে প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে ব্যয় করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন জেলা প্রশাসক। অভিজিৎ ঘোষের তথ্য ও ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সারা দেশের মতো কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে 200 টন লবণ বিতরণ করতে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে প্রায় 36 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। এ টাকায় কক্সবাজারের মেহেরাজ সল্ট থেকে 14 টাকা কেজি দরে 89.5 টন লবণ কেনে জেলা প্রশাসন। পরে ঈদের আগের সপ্তাহে জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ সরবরাহ করে কর্তৃপক্ষ। তবে বরাদ্দ দেয়া এসব লবণ অধিকাংশ প্রতিষ্ঠান চামড়া সংরক্ষণে ব্যবহার করেনি। লবণের বস্তাগুলো স্থানীয় বাজার ও ব্যবসায়ীদের কাছে 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছে তারা। অধিকাংশ প্রতিষ্ঠানে সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় চামড়া সংরক্ষণ করতে দেখা যায়নি কোনো প্রতিষ্ঠানকে। ঈদের দিনও অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানা ছিল তালাবদ্ধ। মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ বলছে, চামড়া সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বরাদ্দ পাওয়া লবণের বস্তাগুলো কম দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে তারা। আবার কেউ কেউ প্রশাসনকে বলে খাওয়ার জন্য লবণ প্রতিষ্ঠানে নিয়েছেন। তো এই সামগ্রী বিক্রি করে দেওয়া হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে তাহলে লবণগুলি যেহেতু রুম বাইসে যাইতেছে, কোনো রুমে সংরক্ষণ করে রাখা সম্ভব না, তাহলে লবণগুলি বিক্রি করে দিয়ে এই টাকাটা পুরো লিলা বোর্ডিং, যেহেতু আমাদের মাদ্রাসায় 90-100 জন ছাত্র সারা বছর ফ্রি খায় ইতিমখানা। এই প্রতিষ্ঠানের লবণটা আমরা বাইরে বিক্রি করে এটা যে টাকা হয়েছে এটা মাদ্রাসা আমরা অনুদানে কাজ করেছি। আমি মাদ্রাসার জন্য চামড়া সংগ্রহ করি নাই। উপজেলা প্রশাসন থেকে আমি লবণ পাইছি 5 ব্যাগ। এতিমদের জন্য খাওয়ার কাজে ব্যবহার হবে, এটা আমি উপজেলা প্রশাসনের সঙ্গে পরামর্শ করে নিয়ে আসছি। খোলা বাজারে লবণ প্রতি কেজি 18 থেকে 20 টাকায় বিক্রি হলেও নামমাত্র মূল্যে এ লবণ বিক্রি করে দিচ্ছে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। 20 টাকা কেজি পাইকারি, ওটাই নাই তো 1000 টাকা বস্তা নেয়। চামড়া লবণ একটা, আবার এই আগলা লবণ আর একটা। চামড়া যেগুলা দিছে ওইগুলা দাম কম, আরো কম। এদিকে কারো বিরুদ্ধে বরাদ্দকৃত লবণ বিক্রির অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। যদি কোনো নির্ধারিত প্রতিষ্ঠান এটিতে লবণ চামড়াতে না লাগিয়ে তারা যদি বাহিরে কোনো এটি দিয়ে থাকে ওই কর্তৃপক্ষ, মাদ্রাসা, রিলা বোর্ডিং বা এতিমখানার, এটা আমরা ইনফর্মড হলে ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। শুধু টাঙ্গাইল নয়, সারা দেশেই বরাদ্দ দেয়া এসব লবণ বিক্রি করে দিয়েছে প্রতিষ্ঠানগুলো। সঠিক তদারকির মাধ্যমে লবণ বরাদ্দ দেয়া হলে সরকারের অপচয় রোধ হবে মনে করছে সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বেশিরভাগ সড়ক বড় বড় গর্ত ও খানাখন্দে ভরপুর। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে ভেসে উঠেছে ইট সুরকি। বৃষ্টির পানি জমে দুর্ভোগ বাড়ছে, যানবাহন দুর্ঘটনার ঘটনাও বেড়েছে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। পৌর প্রশাসক দ্রুত এই জরাজীর্ণ সড়কগুলো সংস্কারের আশ্বাস দিয়েছেন। সহকর্মী মেহেদী নূর পরশের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কুন চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের অধিকাংশ সড়কই এখন গর্ত আর খানাখন্দে ভরা। উঠে গেছে পিচঢালা, সৃষ্টি হয়েছে চলাচলে অনুপযোগী অবস্থা। খোয়াসার, টেঙ্কের পাড়া, মেড্ডা, কাজীপাড়া সহ বিভিন্ন এলাকায় সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় সামান্য বৃষ্টিতে জমে থাকছে পানি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ও নিম্নমানের কাজের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা। একটা সুস্থ মানুষ যদি কয়েকবার আসা যাওয়া করে, সে অসুস্থ নামে নিস্তার নাই। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া বাড়ি বলতে শরম লাগে। পৌরসভার প্রতিটি নাগরিকের উচিত পৌরসভাকে আপনার পৌরসভার দাবি জানানো যে আজকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়
যেন প্রতিটি নাগরিকের সেবা সুষ্ঠুভাবে দিতে পারে। আমরা এই পৌরসভায় বাস করে, আমরা বাসা ভাড়া আছে, আমরা ট্যাক্স দেই রে মতো, কিন্তু পৌরসভার নাম হইলে পৌরসভার মতো কাজ করে না। রাস্তা একদম ভাঙা, গাড়ি খাইতে জায়গা, অনেক সময় গাড়ি উল্টিও মারে। শরীরে হতে বুকের মধ্যে তো ধাক্কা নিয়ে ওই বইয়ের সমস্যা হইতেছে না, রাস্তার লাগিয়া গাড়ি উঠছে না সবাই। পৌরসভার প্রশাসক সড়কের বেহাল দশার কথা স্বীকার করে জানিয়েছেন, জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সম্প্রতি যে কয়েকবার অতিবৃষ্টি হয়েছে এটাও কিন্তু একটা কারণ। তা আমরা ঈদের আগে আমরা একটা ডিসিশন নিয়েছি অলরেডি যে আমাদের যেখানে ইমার্জেন্সি বেসিসে যেখানে জনগুরুত্বপূর্ণ বেশি জায়গা আছে সেগুলোতে আমরা ইমার্জেন্সি বেসিসে আমরা কিছু কাজ করব। 1868 সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সড়কগুলো দ্রুত মেরামত দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্টের আগে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের দমন পীড়ন ছিল তীব্র। সেই সব বহু পুলিশ কর্মকর্তা এখনও সাফার আশুলিয়ায় সক্রিয় রয়েছেন। এতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ তৎকালীন সরকারপন্থী শক্তিগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে। ফলে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন চরম উৎকণ্ঠায়। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 2022 সালের 31 আগস্ট বিএনপি নেতা খোরশেদ আলমের বাসায় মিলাদের সময় ককটেল উদ্ধারের নামে নাটক সাজান ডিবি ইন্সপেক্টর কামাল হোসেন। এতে গ্রেপ্তার হন 29 বিএনপি নেতাকর্মী, যাদের রিমান্ডে এনে করা হয় ভয়াবহ নির্যাতন। এটি ছিল এ ধরনের শত শত ঘটনার একটি, যেখানে পুলিশ কর্মকর্তা স্বৈরাচার সরকারের নির্দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবী মামলা, ক্রসফায়ার, হয়রানি ও অর্থ আত্মসাতের মাধ্যমে অত্যাচার চালাতেন। এদেরই একজন কামাল হোসেন। বর্তমানে আশুলিয়া থানায় তদন্ত ওসি পদে বহাল থাকায় বিএনপি নেতাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিএনপি করি এই কারণেই আমাদেরকে খুব পরিমাণে নির্যাতন করে, অ্যারেস্ট করে নিয়ে যেত, হয়তো বা রাত্রে বাসায় ঘুমাইতে পারতাম না, বাসায় থেকে ধরে ধরে নিয়ে যেত, মানে বলতো হিসাব যাতে বলছে সেই জন্য নিয়ে মামলা দিয়ে দিয়েছে। গত 10 মাসে আশুলিয়া থানায় 5 বার ওসি বদল হলেও প্রতিবারই তদন্ত হিসাবে দায়িত্বে ছিলেন কামাল হোসেন। এই সময় জুলাই আগস্টের দায়ে হওয়া মামলাগুলোতে বিএনপির সভাপতি সহ বহু নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সর্বশেষ 11 জনের হত্যা মামলাতেও বিএনপি নেতাদের আসামি করা হয়। এসব ঘটনার প্রতিবাদে বিএনপি বিভিন্ন সময় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। এদিকে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা সুযোগ নিয়ে করেছে বিক্ষোভ মিছিল। বিএনপি নেতারা শঙ্কা করছে, অপ্রত্যাশিত পরিস্থিতিতে এই পুলিশই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার কাজ করবে। আমার বাড়ির ঘটনা দেখানো হইল যে আমার বাড়ির বিরিয়ানির ড্যাগের ভিতরে ককটেল, 3000-এর অধিক অতিথি ছিল। খাবার তারা নিয়ে গিয়ে পুলিশ ওইখান থেকে বিস্ফোরক দ্রব্য বের করলো, ককটেল বের করলো। এগুলো সবই পুলিশের বানানো ছিল। এই সব অভিযোগ অস্বীকার করে আশুলিয়া থানার তদন্ত ওসি কামাল হোসেন ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত কর্মকর্তাদের অন্যত্র বদলি করা হয়েছে। যারা এদের সাথে গ্রহস্থিয়া আছে এদের সবাইকে তো চেঞ্জ করা হয়েছে, তার পর্যায়ক্রমে চেঞ্জ করা হচ্ছে। হেডকোয়ার্টার থেকে কিছু চেঞ্জ হয়, কিছু আমাদের সব তো আর আমাদের ইয়েতে না, কিছু হেডকোয়ার্টার থেকে চেঞ্জ হচ্ছে, হেডকোয়ার্টার থেকে হয়, ডিএজ অফিস থেকে হয়। শুধু বদলি নয়, স্বৈরাচার সরকারের এজেন্ডা বাস্তবায়নে নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন চালানো ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। সাহসের সঙ্গে লড়াই করেছে ইরান ন্যাটো সম্মেলনে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকে বসার কথাও জানান। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সম্পর্ক স্থগিতে সম্মতি দিয়েছেন ইরানের পার্লামেন্ট। ফাতেমা তাসনিমের রিপোর্ট। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে মাথায় হাত ইসরায়েলিদের। নেতানিয়াহুর কাছে চেয়ে বসেছেন ক্ষতিপূরণ। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রায় 39,000 আবেদন এসেছে। ইরান ইসরায়েল সংঘাতে মূল লক্ষ্যবস্তুই ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA নিন্দা না জানিয়ে উল্টো এক প্রস্তাবে ইরান পারমাণবিক অস্ত্র বিষয়ক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে ঘোষণা করেছে। এতে ইসরায়েলে আক্রমণের পথ প্রশস্ত হয়েছে, এমন কারণ জানিয়ে IAEA এর সঙ্গে সকল প্রকার সহযোগিতা স্থগিত করে বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে ইরানের পারমাণবিক কর্মসূচি বলেছে
জানিয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নিন্দা করেনি। এতে সংস্থার আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। এই কারণে ইরানের আণবিক শক্তি সংস্থা তাদের পারমাণবিক স্থাপনাগুলির নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে না যাওয়া পর্যন্ত সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এখন সামরিক হামলার প্রভাব মূল্যায়ন ও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যাচাই করা। এদিকে ন্যাটো সম্মেলনের বাইরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকে বসার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও বলেন, ইরান সাহসের সঙ্গে লড়াই করেছে, এমনকি চীন চাইলে এখন ইরান থেকে তেল কিনতে পারে। এমন বক্তব্যে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আরও জানান, ইরানিরা ভয়াবহ আগ্রাসনের শিকার হয়েও ইসরায়েলি হামলার বিরুদ্ধে অটল ছিল। ইসরায়েলের দুটি সূত্র এবিসি নিউজকে জানিয়েছে, ফোর্দো পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি মোকাবিলার সঙ্গে ইরানের ইন্টারনেট সংযোগ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। নেদারল্যান্ডের রাজধানী হেগে অনুষ্ঠিত হচ্ছে ন্যাটো সম্মেলন। বিপুল ব্যয় নিয়ে ইউরোপ জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ইতিমধ্যে বিশ্ব নেতাদের পদচারণায় মুখর সম্মেলনের স্থল। ইরান ইসরায়েল সংঘাত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজা সহ বিভিন্ন ইস্যু উত্তাপ ছড়াবে এবারের আসরে। রায়হান কবির শুভ্রর রিপোর্ট। ইরান ইসরায়েল সংঘাত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক নানা সংকটের মধ্যে নেদারল্যান্ডের রাজধানী হেগে অনুষ্ঠিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ন্যাটো সম্মেলন। সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মধ্যপ্রাচ্য সংকট। এই সম্মেলনে বুধবার সকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সদ্য দায়িত্ব নেয়া ন্যাটো মহাসচিব মার্ক রুটে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এরপর শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। ট্রাম্প ও রুটে সম্মিলিতভাবে সাংবাদিকদের মুখোমুখি হন। তাদের আলোচনায় স্পষ্ট হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশেষ করে গাজা ও লেবানন ইস্যু নিয়ে ন্যাটো নেতৃত্বের উদ্বেগ বাড়ছে। এই ইস্যুগুলো শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বিশ্বব্যাপী নিরাপত্তার উপরও প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন নেতারা। এরপর ন্যাটোর ঐতিহ্যবাহী ফ্যামিলি ফটো অর্থাৎ সদস্য রাষ্ট্রগুলোর প্রধানদের সম্মিলিত ছবি তোলার সময় দুজনকে ছবির সামনের সারিতে দেখা যায়, যা কূটনৈতিক গুরুত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। দিনব্যাপী বৈঠকে মধ্যপ্রাচ্য ছাড়াও আলোচনায় রয়েছে ইউক্রেন যুদ্ধ, প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত লক্ষ্য এবং সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা কৌশল। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।